টাইম ম্যাগাজিনের একটা, এটা কি আনফরচুনেট কোনো ইস্যু কিনা আমি জানি না, এই প্রচ্ছেদে আসার পরই বেশিরভাগ সরকার পতন হয়ে যায়। জেনে থাকবেন যে শেখ হাসিনাকে যারা টাইম ম্যাগাজিনে আনলো 2023 সালের নভেম্বরে, 24 সালের জুলাইয়ে তার পতন। তার আগে যতবারই আমরা টাইম ম্যাগাজিনের ইস্যুগুলো দেখছি, প্রভাবশালী তালিকা আনার পরই একটা পতন হয়। তবে এটা সব ক্ষেত্রে এরকম হচ্ছে না, বেশিরভাগ ক্ষেত্রে এরকম দেখা যায়। বিশেষ করে বাংলাদেশের ক্ষেত্রে আবার এটা খুব একটা অ্যালার্মিং একটা সিচুয়েশন। একটি ম্যাগাজিন সারা পৃথিবীকে নাড়িয়ে দেয়, যার লেখা অনেকের পছন্দের আবার অনেকের আতঙ্কের, সেটা হচ্ছে টাইম ম্যাগাজিন। এটার একটা রাজনৈতিক ইস্যু আমরা দেখি বা নেগেটিভ, যে কাউকে নিয়ে একটা ফিচার তৈরি করলে অথবা লিড কোনো ম্যাগাজিন নিউজ তৈরি করলে ইউজুয়ালি কিছু সময় পর, কিছু মাস পর ওই ব্যক্তির একটা পতন ঘটে। তো এটা রাজনীতি হতে পারে, ব্যবসাও হতে পারে। তো কিন্তু এটা একটা সময় থাকে যে শেষ সময় এটা হয়। কিন্তু আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানের বিষয়টা ম্যাগাজিনে, টাইম ম্যাগাজিনে যেই স্টোরিটা আসলো, এটা আপনার লক্ষ্য করেছেন কিনা, আর আসলে কিসের ইঙ্গিত বা আপনার অভিজ্ঞতা কি বলে, বা এই ম্যাগাজিনটা যে ফলো করেন আপনি, তার ধারাবাহিক অনুযায়ী আপনি কি বলবেন? ধন্যবাদ আপনাকে। সবচেয়ে বড় বিষয় হচ্ছে টাইম ম্যাগাজিন 1923 থেকে কাজ শুরু করেছে, আর 1927 থেকে ওরা হচ্ছে পৃথিবীর প্রভাবশালী যে ব্যক্তিত্ব, প্রচ্ছদে ছবি দিয়ে যে প্রভাবশালী ব্যক্তিত্ব, এবং 100 প্রভাবশালী ব্যক্তিত্ব আরও কিছুদিন পরে তারা ডিক্লেয়ার দিল। আপনি যে কথাটা বললেন যে টাইম ম্যাগাজিনে আসার পর একটা পতন, একেবারে একজ্যাক্টলি ব্যাপারটা এরকমও না। তবে টাইম ম্যাগাজিনে এবার যে আমাদের প্রধানমন্ত্রীকে যে তারা 100 জন তালিকায় রেখেছে, এখানে তো আপনি দেখবেন যে টাইম ম্যাগাজিনের তালিকা রাখার ক্ষেত্রে তারা একটা ব্যাখ্যা দেয়, ছোটোখাটো একটা ব্যাখ্যা দেয়। এখানে তারা ব্যাখ্যা দিচ্ছে যে একজন এক হিসাবে একজন অভিবাসী, যে এক দেশ থেকে আরেক দেশে সে একটা ওই ইয়ার মধ্যে ছিল, লম্বা সময় সে দেশ থেকে বিচ্ছিন্ন ছিল। সে লম্বা সময় বিচ্ছিন্ন থাকার পর এই দেশে সে এসে পুনরায় একটা, মানে এই দূর থেকে সে দেশে একটা গণজাগরণ তৈরি করে পরবর্তীতে দেশের সরকার পরিবর্তন করে সে সরকার প্রধান হয়েছে। এটাকে কেন্দ্র করেই তাকে 100 প্রভাবশালীর তালিকা রাখা হয়েছে। আপনি জেনে থাকবেন যে এর আগে আপনার বেগম খালেদা জিয়া, শেখ হাসিনা, তার আগে শেখ মুজিবুর রহমান সাহেবকেও এই পত্রিকার প্রচ্ছদ ছবিতে তাদেরকে নেওয়া হয়েছিল। তার আগে যদি আপনি তাকান, তাহলে এই ম্যাগাজিনের প্রচ্ছদে আপনার ওই ছিল আপনার অ্যাডলফ হিটলার, তারপর ছিল জোসেফ স্টালিন, যে জোসেফ স্টালিনকে বলা রাশিয়ার সবচেয়ে দূরদর্শী বা পৃথিবীর একজন কি বলা হয় এটাকে, যে আমরা বলি যে মানবতা হৃদয়হীন যে ব্যক্তিত্ব, তাকেও আপনার এই প্রচ্ছদে আনা হয়েছিল। তারপর হচ্ছে আপনার ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট, আমেরিকার সবচেয়ে প্রভাবশালী যে প্রেসিডেন্ট, তাকেও এই প্রচ্ছদে আনা হয়েছিল। আসলে প্রচ্ছদ এবং 100 জনের যে তালিকাটা তারা করে, এখানে তারা পৃথিবীতে দেখবেন যে এদের বেশিরভাগটাই সরকারে থাকা অবস্থায় হয়, মানে বিরোধী দলে কাউকে আনছে এরকম রেকর্ড খুব রেয়ার। এই 100 বছর, প্রায় 99 বছরের ইতিহাস তাদের, বলা চলে যে প্রায় 100 বছরই হচ্ছে, সামনের বছর তাদের 100 বছর হবে, মানে এই প্রভাবশালী তালিকা তৈরি করার। এই 100 বছর হিস্ট্রি আমি খুব ঘাটাঘাটি করছি। এখানে বিরোধী দলকে তারা খুব বেশি স্পেস দেয় না, যে সরকারে থাকে তাদেরকে তারা একটা স্পেস নেয় এখানে। আরেকটা বিষয় হচ্ছে আশ্চর্যের বিষয়টা, যে প্রশ্নটা দিয়ে আপনি শুরু করেছিলেন, টাইম ম্যাগাজিনের একটা, এটা কি আনফরচুনেট কোনো ইস্যু কিনা আমি জানি না, এই প্রচ্ছদে আসার পরই একটা বেশিরভাগ সরকার পতন হয়ে যায়। আপনি জেনে থাকবেন যে শেখ হাসিনাকে যারা টাইম ম্যাগাজিনে আনলো 2023 সালের নভেম্বরে, 24 সালের জুলাইয়ে তার পতন। তার আগে যতবারই আমরা টাইম ম্যাগাজিনের ইস্যুগুলো দেখছি, সরকার প্রধানের তারা একটা ছবি ইয়া করার পর বা প্রভাবশালী তালিকা আনার পরই একটা পতন হয়। তবে এটা সব ক্ষেত্রে এরকম হচ্ছে না, বেশিরভাগ ক্ষেত্রে এরকম দেখা যায়। বিশেষ করে বাংলাদেশের ক্ষেত্রে আবার এটা খুব একটা অ্যালার্মিং একটা সিচুয়েশন। সবচেয়ে বড় যে বিষয়, এই প্রভাবশালীটা আমি যেটা আপনাকে আগে বললাম, যে ওরা জনমত জরিপের চেয়ে ওরা হচ্ছে ক্ষমতার যে কেন্দ্রবিন্দুতে যারা থাকে তাদেরকে প্রাধান্য দেয়। যেমন বিরোধী দলের কোনো ইস্যুকে তারা খুব কম হাইলাইটস করে। আমাদের এই টাইম ম্যাগাজিনের প্রচ্ছদে আমাদের মহান মুক্তিযুদ্ধ নিয়েও এখানে একটা বড় ধরনের প্রচ্ছদ তারা করেছিল। সব কিছু মিলিয়ে এই টাইম ম্যাগাজিনের একটা বড় ইয়ার জায়গা, যেটা মানে যেটা এখনও খুব রহস্যময় জায়গা, যে এখানে যাদেরকে সরকার প্রধান যাদেরকে আনা হয়, বেশ কিছুদিন পরে তাদের বড় ধরনের কোনো দুর্ঘটনা হয়ে যাচ্ছে, বা দেশ ছাড়তে হচ্ছে অথবা ক্ষমতা ছাড়তে হচ্ছে, এই একটা ইস্যুস তৈরি হয়, যেটা আসলে একটা আমাদের এই এশিয়া মহাদেশটা নিয়ে এটা আমরা একটা বড় ধোঁয়াশার মধ্যে থাকি, বা
এটা একটা রহস্য, আজও আমরা এটা উন্মোচন করতে পারিনি। আচ্ছা, কিন্তু মানে যদি সাম্প্রতিক একটা বিষয় কথা বলি, মানে আমি তো যে প্রশ্নটা করেছি তার প্রেক্ষিতে আপনি যেটা বললেন, এটা হচ্ছে শেষ সময় আমরা শুনি। মানে একটা সরকার পতন যে হয়, হয়তো তার 6 মাস 3 মাস আগে আমরা লক্ষ্য করেছি, মানে বিগত এই পচ্ছদগুলো, কিন্তু মাত্র 1 মাস সর্বোচ্চ 2 মাস সময় হয়েছে তারেক রহমান, তাকে নিয়ে পচ্ছদের কোনো আপনি ইঙ্গিত পান কিনা কেন এটা না, করা হলো? আমার কাছে যেটা ব্যক্তিগতভাবে মনে হচ্ছে, এটা ব্যক্তি তারেককে তারা তারেক রহমানকে তারা পৃথিবীর বুকে একটু হাইলাইটস করতেছে এই জন্য যে একজন নেতা দেশের বাইরে থেকে এসে একটা দেশের রাষ্ট্র ক্ষমতা গ্রহণ করে, অনেকটা আপনি ইসলামিক বিপ্লবের মতো। আপনার এই ইরানের যে ইসলামিক রেভলিউশন হলো 1979 সালে, সে তো লম্বা সময় আয়তুল্লাহ খোমেনি ফ্রান্সে ছিল আপনার নির্বাসনে। ঠিক তারেক রহমানের হিস্ট্রিটা যদি আপনি দেখেন, সে তো একটা নির্বাসন জীবন কাটিয়ে আসছে। নির্বাসন জীবন থেকে সরাসরি রাজকীয় মসনদে বসাকে কেন্দ্র করেই হয়তো বা এটা করেছে। আমার কাছে তেমন কোনো এটা আতঙ্ক বা আশঙ্কা মনে হচ্ছে না।